স্বপ্নদোষ একটা রোগ। এই রোগের আক্রান্ত ব্যক্তিরা নোংরা নোংরা বাজে স্বপ্ন দেখে আর বীর্যপাত ঘটে যায়। এই রোগ নাকি সারে না। রোহনেরও সেই রোগ হয়েছে। সেই জন্য সে কিসব যা স্বপ্ন দেখে মেনে নিতে পারে না। তারপর কি হয় দেখুন আর জানুন এক নতুন ধরনের গল্প, যা কোনো চ্যানেলে কোনো দিন দেখোনি বন্ধুরা। বন্ধ দরজার নিচের দিকের ফাঁকটা দিয়ে রক্ত গড়িয়ে বাইরের দিকে আসছে। সেটা চোখে পড়তেই চমকে উঠল পরী। সে আর্তনাদ করে উঠল, মা! আ! কি হলো? অত চিৎকার করছিস কেন? রক্ত! কিসের রক্ত? এই দেখো, ভাইয়ার ঘর থেকে বেরিয়ে আসছে। মা শুধু নয়, বাবাও বাড়িতে ছিল। তারা তো এলোই। বাড়ির চাকর রামু আর রান্নার মাসি সুনিতা, সকলেই দৌড়ে এলো। দেখল যে রোহনের ঘর থেকে গলগল করে রক্ত বেরিয়ে আসছে দরজার নিচ থেকে। ওরা ডাকল, খোকা, রোহন। কোনো ডাকেই সাড়া পেল না। দরজা ঠেলে দেখা হলো, ভিতর থেকে বন্ধ। ধাক্কা দেওয়া হলো, কেউ খুলল না। রোহন তথা খোকন যে ভিতরেই আছে, সেটা পরিষ্কার। অতএব কি করা যায়? মিস্ত্রি ডাকতে হবে, পুলিশ ডাকতে হবে। এইসব কথাবার্তা যখন চলছিল তখন চাকর রামু বলল, বাবু, দরজাটা ভেঙে ফেললে হয় না। দাদাবাবু ভিতরে আছে। কে ভাঙবে? আমরাই ভাঙব। দরকার হলে বাইরে থেকে 2-4 জন লোককে থেকে নিয়ে আসব। গিন্নি বললেন, বাইরে থেকে খবরদার লোক ডাকবি না। লোকে হাসবে। ছেলেটা কি করছে? তারপর আবার আরেক ঝামেলা পাকাস না। নিজেরাই যা পারবি কর। রামু নিজে বার কয়েক ধাক্কা দিল। দরজার কিছুই হলো না। তখন খোকার বাবা অনুপম বাবু নিজেও দরজা ধাক্কা দিতে আরম্ভ করলেন, কিন্তু দরজা খুব শক্ত ছিল। কোনো রকমেই সে আর শব্দটুকুও করে নাই। তখন রামু আরেকবার বলল, বাস, ম্যাডাম, আপনি চাইলে আমি এক্ষুনি লোকের ব্যবস্থা করছি। বলে সে আর অপেক্ষা না করে সোজা বাড়ির বাইরে বের হয়ে চলে গেল আর বেশ কয়েকজন তাগড়া লোককে ডেকে নিয়ে এলো। আর দরজাটা ভাঙা হলো। দেখা গেল যে, বাড়ির একমাত্র ছেলে মেঝেতে পড়ে আছে। হাতের শিরা কাটা, রক্তে ভেসে যাচ্ছে মেঝে। আর মেঝেতে শুয়ে আছে রোহন। আর হাত থেকে অঝোর ধারায় রক্ত গড়িয়ে পড়ছিল। সকলেই ভাবনায় পড়ে গেল। সেই সময় রামু বলল, বাবু, এখনো ছেলেটা জীবিত। হাসপাতালে নিয়ে গেলে ভালো হয়ে যেতে পারে। ওর কথা অতটা গ্রাহ্য না করলেও পাড়ার বাকি যারা এসেছিল তাদের কথা কাটতে না পেরে রোহনকে গাড়িতে করে সকলে মিলে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বললেন, আর একটু পরে এলে আর বাঁচানো যেত না। যাই হোক, রোহন বেঁচে গেল। পুলিশ এলেও রোহন মুখ খুলল না। বলল, আমার বাঁচতে ইচ্ছা নেই। তাই শেষমেশ পুলিশ বলল, একে একটু ভালো করে খেয়াল রাখবেন। দেখবেন যেন আবার না কিছু করে বসে। এদিকে ওর ঘরের মধ্যে একটা সুইসাইড নোট পাওয়া গেল। ওর খাতার পাতা ছিঁড়ে লিখেছে, আমার মরার জন্য কেউ দায়ী নয়। আমি নিজের ইচ্ছায় মরে যাচ্ছি। আমি খুব নোংরা, আমার বাঁচার কোনো অধিকার নেই। কাগজটা রান্নার মাসি সুনিতা প্রথমে ঘরের মধ্যে পড়ার টেবিলের উপর দেখতে পেয়ে অনুপম বাবুকে দেয়। উনি বারবার কাগজটা দেখেন আর ভাবেন যে এটা কি আর কি জন্য সে এই কথাটা লিখল। অবশেষে তিনি ফ্যামিলি ডক্টর ডাক্তার সুজয় দাসকে দেখালেন। ডাক্তার বললেন, শোনো অনুপম, আমি একজনের নাম দিচ্ছি, তার সাথে তুমি এই ব্যাপারে কথা বলো। উনি একজন সাইকিয়াট্রি। তার কাছে চলে যাও, উনিই বলতে পারবেন। আমি বরং ফোন করে বলে দিচ্ছি। নাম ডক্টর অবিনাশ চ্যাটার্জি, মনোবিদ। অনুপম বাবু রোহনকে নিয়ে ডাক্তারের চেম্বারে যখন পৌঁছালেন, তখন চেম্বারে আর মাত্র একটা পেশেন্ট ছিল। সেই পেশেন্ট বেরিয়ে গেলে অনুপম বাবু ভিতরে ঢুকলেন। সমস্ত ঘটনা শোনার পর ডাক্তার বললেন, ছেলেকে না আনলে তো বলতে পারছি না কিছু। তবে ওর কাউন্সিলিং করতে হবে। রোহনকে দেখে ওর সঙ্গে কথা বলে যা জানালেন অনুপম বাবুকে যে তিনি চমকে উঠলেন। ঘটনাটা বছর খানেক আগে শুরু হয়েছিল রোহনের সঙ্গে। ওর 2 বন্ধু আছে, বিক্রম আর রক্তিম, যাদেরকে সকলে বিকি আর রকি বলেই ডাকে। ওই ছেলে দুটো ওর সঙ্গেই পড়ে, তবে স্বভাব খুব ভালো নয়। ওরা খুব নষ্ট গোছের ছেলে।
বিশেষ করে মেয়েদের সম্পর্কে ধারণা খুবই খারাপ। ওরা তো নিজে অসৎ সংসর্গে গেছেই, রোহনকেও ওরা সেই সবই শেখাচ্ছে। একদিন ওকে নিয়ে একটা ঘরে গেছিল। সেই ঘরটাতে একটা মেয়ে থাকে যে দেহ ব্যবসা করে। বিকি, রকি রোহনকে নিয়ে ওই মেয়ের বাড়ি গেল। প্রথমে রোহনের খুব উৎসাহ থাকলেও পরে তার হাত পা কাঁপতে লাগলো। বিকি আর রকি খুব এক্সপার্ট ছেলে। ওরা এখানে বার কয়েক এসেও ছিল আর ফুর্তিও করে গেছিল। আর এবারেও তারা রোহনের সামনেই ফুর্তি করতে লাগলো মেয়েটাকে নিয়ে। আর রোহন একধারে দাঁড়িয়েছিল। ওর হাত পা থর থর করে কাঁপছিল। পরে কোনো রকমে বাইরে বেরিয়ে এসেছিল সে, আর ওর বন্ধুদের জন্য অপেক্ষা করছিল। কিন্তু ওরা যখন বেরিয়ে এলো ওই ঘর থেকে তখন রোহনকে দেখে হাসতে লাগলো। বলল, শালা, তুই তো মরদের বাচ্চাই না। তোরা মেয়েটাকে কষ্ট দিচ্ছিলি। আরে তুই কিছুই জানিস না, ওর তো খুব মজা হচ্ছিল। না, ওর কষ্ট হচ্ছিল। দূর শালা, তুই একটা হাঁদারাম। কিচ্ছু জানিস না। আর কষ্ট হলেই বা, আমরা টাকা দিয়েছি, যা খুশি তাই করব। তোর টাকাটা তো বেকার চলে গেল। ওটা আর ফেরত নিলাম না, বুঝলি। ওর বদলে আরও কিছুক্ষণ পিষে এলাম। আমি তো ছিঁড়ে ছিঁড়ে খাই। মেয়েদের মাংস খেতে আমার খুব ভালো লাগে। দাঁতে এখনো ওর বুকের চামড়া লেগে আছে। তবে মনে করিস না, ও আমাকে এসব মামনা দিয়েছে। আরও 500 টাকা আমাকে খসাতে হয়েছে। তবে গোটা শরীরে যে পরিমাণ দাগ করে দিয়ে এলাম, ও শালির মলম কিনতেই 500 টাকাটা বেরিয়ে যাবে। এরপর থেকে ওরা রোহনকে খুব রাগাতে থাকে। ফলে রোহনের মনের মধ্যে একটা হীনমন্যতা জন্মে যায়। সে মেয়ে দেখলেই মাথাটা নিচু করে নিতে থাকে। তাতে ওরা ওকে আরো রাগায় আর বলে, তুই আসলে পুরুষ নস। তোর বোনের কাছ থেকে শেখ। ও একটা খাসা মাল। ও তো এর মধ্যেই বয়ফ্রেন্ড জুটিয়ে নিয়েছে। তোকে দেখিয়ে দেব। তোর বোন তোর চেয়ে ছোট, কিন্তু কতবার যে ওর বয়ফ্রেন্ড মাহিন্দ্রর সঙ্গে শুয়েছে, কতবার ও সব করিয়েছে তার ঠিক নেই। ওরা আরো বলতে থাকে, আসলে তুই যদি পুরুষ হতি তো তোর বোন কি আর বাইরের ছেলেকে দিয়ে করাতো, তোর মধ্যে কোনো জান নেই, ও তো জানে। ছি, একটা মেয়েকে কিছুই করতে পারিস না। তোর তো বিয়েই হবে না। ট্রেনিং নে, ট্রেনিং নে, তোর বোনের কাছে ট্রেনিং নে। কন্ডম নিয়ে আয়। তুই তো আবার দোকানে গিয়েও কন্ডোমের কথা উচ্চারণ করতেই পারবি না। আমরাই তোকে কিনে দেব। রোজ রোজ কথা বার্তা শুনতে শুনতে ওর ভালো মনের মধ্যে একটা খারাপ মন জেগে উঠতে থাকে। সে নিজের বনপরীকে দেখতে থাকে আর উল্টো পাল্টা কথা মনের মধ্যে আসতে থাকে। ওর নানা রকম বাজে ইচ্ছা হতে থাকে আর স্বপ্নে দেখতে যে পরীকে সে নিজের বিছানায় নিয়েছে আর বিকি রকির মতোই পুরুষ হয়ে উঠেছে। আর বীর্য বেরিয়ে আসে। কিন্তু ঘুম ভেঙে গেলে ওর খুব খারাপ লাগতে থাকে, এই কারণে যে নিজের বোনের সম্বন্ধে সে কি যা তা নোংরা কথা ভাবে, আর নোংরা নোংরা স্বপ্ন দেখতে থাকে। সকালে ঘুম ভেঙে থেকেই ওর নিজের উপর খুব বিরক্তি জন্মায়। রাগ হয়। নিজেকে বারংবার বলতে থাকে, সামলে নে রোহন। নিজেকে শুধরে নে। তুই খারাপ হয়ে গেছিস। খুব খারাপ ইত্যাদি। কিন্তু তারপরও রাত্রি বেলা ঘুমোলে রোজ এই ঘটনাই ঘটে। আর সকাল বেলা সেই নিজেকে ধমক দেওয়া, নিজেকে মারা। সেদিন রাত্রি বেলা আপনারা স্বামী স্ত্রী বাড়ি ছিলেন না। কোথাও গেছিলেন। বাড়িতে শুধু ছিল আপনার ছেলে আর মেয়ে। রান্নার মাসিও তো রোজের মতোই রান্না বান্না সেরে আপনার মেয়ে পরীকে সব বুঝিয়ে দিয়ে বাড়ি চলে গেছিল। আর সেদিনই সন্ধে বেলা থেকেই আজে বাজে নানা কথা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল রোহনের। বাড়িতে শুধুমাত্র রোহন আর পরী। সে দেখল যে ওর টেবিলের উপর কন্ডম সাজানো আছে। নানান ধরনের, নানা বর্ণের, নানা গন্ধের। হঠাৎ বনপরী এসে টেবিলের কাছে দাঁড়িয়ে কন্ডমগুলো দেখতে লাগলো। শুকতে লাগলো। ওকে জিজ্ঞেস করলো, এগুলো কি ভাইয়া? ওগুলো কিছু না। আমি জানি দাড়ি। ওগুলো বেলুন, পরী বলল, কিন্তু ওগুলো মুখে ফোলাতে নেই। তবে কিসে ফোলায়? রোহন জিজ্ঞেস করে। বলবো, আজ তোর কাছে শুতে দিবি, তবেই বলবো। পরী বলল, কেন, আমার কাছে শুয়ে কি করবি? রোহন জিজ্ঞেস করল। আর ন্যাকা সাজিস না, আমি জানি ওগুলো তুই আমার জন্যই এনেছিস।
মা বাবা নেই, বাড়ি একেবারে ফাঁকা। তোর কাছে শুয়ে সব করব আমরা। এরপর ওরা একেবারে নগ্ন হয়ে দুজনে খুব ফুর্তি করল। আর রোহনের বীর্য নির্গত হলো। হতেই ওর ঘুম ভেঙে গেল আর বিছানায় উঠে বসল। দেখল, বিছানায় সে একা। দরজা ভিতর থেকে বন্ধ। অর্থাৎ সে স্বপ্ন দেখছিল। সে লাইট জ্বালালো, বোতলের জল খেলো, আর তারপর নিজেকে চড় মারল। প্যান্ট থেকে বেল্ট খুলে নিয়ে নিজেকে বেল্ট মারল। তারপরের দিন ভালো করে খেলো না শেষ পর্যন্ত। আর আপনাদের আসার পরে সে নিজেকে নোংরা ভেবে সুইসাইড করতে গিয়েছিল। কিন্তু ও তো কিছুই করেনি। না করলেও ওই যে বোনকে নিয়ে বাজে স্বপ্ন দেখা ওর মনে একটা নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে, যার ফলে সে হাতের শিরা কেটে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। আর স্বপ্নে বীর্য বের হয়ে আসা, এটাকেই আসলে স্বপ্ন দোষ বলে। এটা একটা সাংঘাতিক রোগ। এর কি কোনো ওষুধ নেই? ডাক্তার অনুপম বাবু জিজ্ঞেস করলেন ডাক্তারকে। আছে, ডাক্তার বললেন। আমি একটা রিহাবে নিয়ে গিয়ে ওকে রেখে আসব। রাজি? রাজি। ডাক্তারবাবু রোহনকে নিজের এক চিকিৎসালয়ে নিয়ে গিয়ে প্রথমে কিছু ট্রিটমেন্ট করে মানসিকভাবে প্রস্তুত করলেন। ওকে যোগা করালেন। আর এরপর শারীরিক কিছু কসরত করালেন। জুডো ক্যারাটে শিখিয়ে শারীরিকভাবে সক্ষম করলেন। ফুটবল হাডুডু খেলা শেখালেন। এইভাবে বছর খানেক কেটে গেল। আর সেই সঙ্গে সে এইসব খেলাধুলো ছেলে মেয়ে সবার সঙ্গেই খেলল। আগে বন্ধুরা বিশেষ করে বিকি আর রকি মেয়েদের সম্পর্কে যে সব খারাপ খারাপ কথা বার্তা বলতো, সেসব এখানে কিছু হয় না। সবাই পরস্পরের বন্ধু বা ভাই বোন দাদা। এইভাবে একটা বছর কাটানোর পর সে মানসিক এবং শারীরিকভাবে বেশ জন্মনে অনুভব করতে পারল। বুক ফুলিয়ে সে সবার সামনে হাঁটত। লজ্জায় কুঁকড়ে যাওয়া ছেলেটা এখন একটা স্মার্ট ছেলে হয়ে উঠল। এবার তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। বোনের দিকে তাকালে এখন আর তার কিছু মনে হয় না। বোনকে বোনের মতো, মাকে মায়ের মতো, বান্ধবীদের বন্ধুর মতোই সে ব্যবহার করতে শিখল। কারো সাথে নোংরা কথা বার্তায় সে থাকত না। আগের মতো ব্লু ফিল্ম সে দেখত না। নিজের পড়াশোনা আর সেই সঙ্গে বিভিন্ন ভালো ভালো বই, মনীষীদের জীবনী, এইসব দিয়ে তার সময় কেটে যেতে লাগল। স্বপ্ন দোষ তার ঠিক হয়ে গেল, অর্থাৎ সে রোগ মুক্ত হল। একদিন তার বিকি আর রকির সঙ্গে দেখা হলো। ওরা বলল, আরে ব্যাটা, তুই এতদিন ছিলিস কোথায়? বাইরে ছিলাম। কেমন আছিস? ভালো। তুই বাইরে, আর এদিকে তোর বোন তো চুটিয়ে মাহিন্দ্র সিংকে দিয়ে করিয়ে নিচ্ছে। মাহিন্দ্র সিং এর অনেক টাকা, তাই না? বিকি বলল। রকি বলল, আরে টাকা আমরাও দেব। দে না, একটা রাত তোর বোনের সঙ্গে ব্যবস্থা করে। প্রচুর টাকা দেব। বেশ খাসা মাল আছে মাইরি তোর বোনটা। আহা, সামনে দিয়ে যখন পেরিয়ে যায় আর ওর বুক দুলতে থাকে তখন কি যে আর বলবো। ওদের বলার আর দরকার হলো না। দুম দুম করে দুটো ঘুষি দুজনের মুখে গিয়ে পড়ল। আর তারপর লাথ আর ঘুষিতে ওদের শরীর যখন রক্তে ভরে গেল, তখন সে ডাক্তারখানা নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে বলল, এরপর থেকে আমার বোনের নিয়ে কিংবা আর কারো বোনের, মায়ের নিয়ে বাজে কথা বলেছিস তো, সেদিন বেঁচে থাকবি না। আর রইল আমার বোন আর মাহিন্দ্র সিং এর কথা। আমি এই ব্যাপারে জানি ওদের মধ্যে কোন সম্পর্ক নেই। শুধু আর 5টা ছেলে মেয়ের মতোই ওরাও ক্লাসমেট। ওরাও পরস্পরের বন্ধু। এই ঘটনার বেশ কয়েকদিন পর ওর সেই মেয়েটার কথা মনে পড়ল। কি করছে মেয়েটা এখন? এখনো কি ওইভাবেই দিন কাটাচ্ছে? রোহন ওর সঙ্গে দেখা করতে গেল। আমি তোমাকে টাকা দেব, কিন্তু শুধুমাত্র কয়েকটা কথা জিজ্ঞেস করব। ঠিকঠাক উত্তর দেবে। রোহন বলল, কি কথা? তোমার কি এইসব করে টাকা রোজগার করতে ভালো লাগে? উপায় নেই, আমার বাড়িতে খুব কষ্ট। বাবা যখন কাজ করত তখন আমি এইসব কথা মনের মধ্যেও আনিনি। তারপর বাবার একদিন অ্যাক্সিডেন্ট হলো আর দুটো পা কাটা গেল। সেই থেকেই আমাকে সংসারের হাল ধরতে হয়েছে। অনেক চেষ্টা করেও কাজ কোথাও পাইনি। নইলে যে কষ্টের মধ্যে দিন রাত কাটাতে হয়, সেটা যারাই এই ব্যবসায় আছে, তারাই জানে। আমি যদি তোমাকে কোনো কাজের ব্যবস্থা করে দিই, করবে?
মেয়েটা বলল, রোজগার সেখানে কম হবে তবু করব। বেশ, আমাদের একটি ব্যবসা আছে সেখানে, তোমার কাজের ব্যবস্থা করে দেবার চেষ্টা করব। এরপর সে ওর বাবাকে বলে তাদের ছোট প্ল্যান্টে একটা কাজের ব্যবস্থা করে ফেলল। একদিন শুনল রকি আর বিকিদের বাড়ির কাজের লোকের মেয়েকে রেপ করেছে। লোকটা আর মেয়েটা কাঁদছে। এলাকায় বিকিদের প্রতিপত্তি থাকায় সকলেই মুখ খুলতে ভয় পাচ্ছে। রোহন বিকিদের বাড়িতে গেল আর বিকিকে তুলে নিয়ে এসে মারতে মারতে তাকে নিয়ে থানায় গিয়ে ওর নামে একটা এফআইআর এর ব্যবস্থা করে রকিকেও থানায় নিয়ে গিয়ে সেখানে ঢুকিয়ে দিল। জামিন অযোগ্য ধারায় কেস থাকায় তাদের জামিন হলো না। কেস চলতে লাগলো। আর এই ঘটনায় রোহন একজন সাক্ষী। বন্ধুরা, এই গল্প ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকবেন। ধন্যবাদ।